আজকে বছরের প্রথম ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গল একে অপরের মুখোমুখি। তো স্বাভাবিকভাবেই যে উত্তেজনার পারদ তৈরি হয় সেই উত্তেজনার পারদ তৈরি হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় ছোট্ট একটা খামতি বা দাগের মতো, সেটা হচ্ছে যে এই ডার্বিটা কলকাতায় হচ্ছে না, ফুটবলের মক্কাতে হচ্ছে না, গৌহাটির মাঠে হচ্ছে। ফলে সমর্থকদের ডার্বি নিয়ে যে বিস্ফোরণ বা মাঠে যে একটা শব্দব্রহ্ম, এইগুলো মিস হতে চলেছে। এটা কিছু করার নেই, সিচুয়েশান সেরকমই। কিন্তু মাঠে যে 90 মিনিট খেলা, তার মধ্যে কোনো রকম খামতি থাকবে না, তার মধ্যে কোনো উত্তেজনার কমতি থাকবে না। উত্তেজনা যেমন মিসিং থাকবে, সমর্থকদের তরফ থেকে যে উত্তেজনাটা মাঠে সৃষ্টি হয়, কিন্তু উল্টো দিক থেকে প্লেয়াররা কিছুটা চাপ মুক্তভাবে নর্মাল ম্যাচের মতো এই ম্যাচটা খেলতে পারবে, সেটাও একটা অ্যাডভান্টেজের মধ্যেই পড়ে। তো আজকে কোন কোন প্লেয়ার মোহনবাগানের হয়ে ফ্যাক্টর হতে পারে সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর ডার্বি নিয়ে তো বিভিন্ন কথাবার্তা বলবই। প্রথমে একটা কথা বারবার মনে করিয়ে দিতে হয়, ডার্বি 50-50। কারণ এই ম্যাচে কোনো টিম যদি নিজেকে 50-র বেশি ভাবে, তার যদি কোনো রকম ওভার কনফিডেন্স চলে আসে, তাহলে অপোনেন্ট টিম কিন্তু তাকে গুঁড়িয়ে দেবে। এই কারণেই মনে হয় এই 50-50 কনসেপ্টটা দীর্ঘদিন ধরে চলে আসছে। দুটো টিমকে তাদের সমর্থক, কোচ এবং কর্মকর্তারা বলে রাখে ম্যাচটা 50-50, কোনো রকম ভুল ম্যাচ শেষ করে দিতে পারে। তাই এই ম্যাচে ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই। এই ম্যাচে দুটো টিমের রেজাল্ট ডিপেন্ড করে তাদের টিমের বর্তমান পারফরমেন্সের ওপর নয়, ডিপেন্ড করে তাদের টিমের পোটেনশিয়ালের ওপর। আজকে দুটো টিমের মধ্যে এরম কিছু প্লেয়ার আছে যারা হয়তো ধরুন খেলতে পারছে না প্রপারলি নাম অনুযায়ী। উদাহরণ হিসেবে আপনি বলতে পারেন মোহনবাগানের জেমি ম্যাকলারেন রয়েছে, ইস্টবেঙ্গলের ডায়মন্ড টাকোস রয়েছে। এরা এমন লেভেলের প্লেয়ার না, একা হাতে ম্যাচ শেষ করে দিতে পারে, সেই ক্ষমতা এদের কাছে আছে। যে কোনো কারণবশত, পারফরমেন্সের কারণে, টিমের অ্যাডজাস্টমেন্টের কারণে, ম্যাকলারেনের ক্ষেত্রে এখানে ভারতীয় খেলার ধরনটা বুঝতে না পারার জন্য যে কোনো কারণবশত তারা সেই ফর্মে খেলতে পারছে না। কিন্তু যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এরা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো এই ম্যাচটার ক্ষেত্রে সেই সাবধানতাটা অবলম্বন করতে হবে। ডায়মন্ড টাকোসও দুম করে আজকে বিভৎস খেলে দিতে পারে। তো এই কারণের জন্যই ম্যাচটা 50-50। আশিস রায় বা কোনো ডিফেন্ডারের একটা সামান্য ভুলের জন্য একটা গোল আমরা কনসিড করতে পারি। তারপর ইস্টবেঙ্গল সমস্ত প্লেয়ারকে নিয়ে গিয়ে 11 জনের ডিফেন্স লাইন দাঁড় করিয়ে আমাদের বাকি মিনিট আটকে দিলে তো আমরা ম্যাচটা হেরে যেতে পারি। এই সমস্ত সম্ভাবনা যেহেতু ম্যাচটাতে থাকে, সেই জন্যই এই ম্যাচটা একটু সাবধানে অ্যাপ্রোচ করা উচিত। এখন কথায় আছে পচা শামুকে পা কাটা। আমি ইস্টবেঙ্গলকে পচা শামুক বলছি না, পচা শামুকে পা কাটা মানে তুলনামূলক অনেক দুর্বল টিমের কাছে অনেক সবল টিম হেরে যাওয়া। তো ব্যাপারটা এখানে এখন পারফরমেন্সের বিচারে ইস্টবেঙ্গল পিছিয়ে আছে, মোহনবাগান এগিয়ে আছে। তার মানে এই নয় যে মোহনবাগান ম্যাচটা জিতছেই। মোহনবাগানকে 90 মিনিট লড়ে পারফর্ম করেই 3 পয়েন্ট আনতে হবে। কেউ ফ্রিতে 3 পয়েন্ট দিয়ে যাবে না। তো সেই দিকটা মাথায় রাখতে হবে। এখন যদি চলে আসি মোহনবাগানের কোন কোন প্লেয়ার ফ্যাক্টর হতে পারে। মোহনবাগান যেহেতু উইংয়ের ওপরে নির্ভর করে খেলে, সেহেতু দুটো উইঙ্গার প্রত্যেকটা ম্যাচেই একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং তাদের ওপর ডিপেন্ড করে মোহনবাগানের সাকসেসটা কিছুটা হলেও নির্ভর করে। এবার গ্রেগ স্টুয়ার্ট সুস্থ হয়ে গেছে। গ্রেগ স্টুয়ার্ট যদি প্রথম থেকে খেলে, তাহলে আমাদের আক্রমণ কিন্তু দুটো উইংয়ের পাশাপাশি মাঝখান দিয়েও হবে। আর গ্রেগ স্টুয়ার্ট মাঠে খেলা মানে গ্রেগ স্টুয়ার্ট ইটসেলফ নিজে একটা ফ্যাক্টর হতে পারে, একা হাতে ম্যাচ ঘোরাতে পারে। তা না হলে সে জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেনকে দিয়ে গোল করিয়ে ম্যাচ ঘোরাতে পারে। সে অনেক কিছু করতে পারে। গ্রেগ স্টুয়ার্ট খেলা মানে গ্রেগ স্টুয়ার্ট একটা বিশাল বড় ফ্যাক্টর। তবে মোহনবাগান টিমের আসল ব্যাকবোনটা দাঁড়িয়ে আছে মাঝখানের দুটো প্লেয়ারের ওপর। একটা তো আপুইয়া, তার সঙ্গে যে খেলবে সাহাল বা দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশী, যে প্লেয়ার খেলবে, এই দুজন প্লেয়ারের ওপর দাঁড়িয়ে আছে। আপুইয়াকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আপুইয়া জানে ডার্বির গুরুত্ব এবং তাকে কীরকম খেলতে হবে। আপুইয়া কী কোয়ালিটির খেলতে পারে, তার মধ্যে কী লেভেলের পোটেনশিয়াল আছে, সেটা আলাদা করে বলতে লাগবে না। মোহনবাগান টিমের প্রত্যেকটা প্লেয়ার জানে তাকে কি করতে হবে, কোন জায়গায় কোন সময় কি পদক্ষেপ নিতে হবে, সে সম্পর্কে তাদের ধারণা আছে। ধারণা না থাকলে পাশে কোচ আছে, তিনি মাঠে খেলার মধ্যেও বলে দেবেন কি করতে হবে না করতে হবে। তবে ম্যাচের মধ্যে ফোকাসটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ইস্টবেঙ্গল কিন্তু বারবার নষ্ট করার চেষ্টা করবে। কারণ মোহনবাগান ফোকাসড ওয়েতে খেললে ইস্টবেঙ্গলের পক্ষে সেটা সমস্যার কারণ হবে। তাই ইস্টবেঙ্গল স্বাভাবিকভাবেই টার্গেট করবে ফোকাসটা নষ্ট করার। এটা একটা
বহু প্রচলিত স্ট্র্যাটেজি এবং এটা সবাই করে। এবং ইস্টবেঙ্গল যেহেতু পারফরমেন্সের দিক থেকে সামান্য হলেও পিছিয়ে আছে, ইস্টবেঙ্গল চেষ্টা করবে শুধু খেলা নয়, তার সাথে এক্সট্রা বা এক্স ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়েও ম্যাচটাকে জেতা বা অ্যাটলিস্ট ড্র করে ফেরা। তবে অনেক জায়গায় আমি শুনছি, কথাটা কমেন্টেও এসছে যে ইস্টবেঙ্গলের এই ম্যাচে হারানোর কিছু নেই, তাই তারা ডেঞ্জারাসভাবে খেলবে। আমি কথাটাকে সমর্থন করি, 100% সমর্থন করি। ইস্টবেঙ্গলের সত্যিই কিছু নেই হারানোর মতো, তো ইস্টবেঙ্গল তাদের জান লড়িয়ে দেবে। কিন্তু এটাও দেখতে হবে মোহনবাগানেরও কিন্তু হারানোর মতো কিছু নেই। এই ম্যাচটার রেজাল্টের ওপর মোহনবাগানের লিগ শিল্ডের পজিশনও ডিপেন্ড করছে না, তো মোহনবাগানও টেনশন ফ্রিভাবে এই ম্যাচটা অ্যাপ্রোচ করতে পারবে। হ্যাঁ, এটা বলতে পারেন মোহনবাগানের কাছে এই মুহূর্তে প্রতিটা ম্যাচে 3 পয়েন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা ম্যাচই মোহনবাগানকে 3 পয়েন্ট আনার চাপ নিয়ে খেলতে হচ্ছে। এইটুকু চাপ কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে রয়েছে। আবার সেদিক দিয়ে বললে ইস্টবেঙ্গলের কি কোনো চাপ নেই? হ্যাঁ, চাপ আছে। চারদিক থেকে তাদের সমর্থকরাও তাদের খেলায় যে খুব খুশি তা নয়। তার মধ্যে যদি ডার্বিতে ভালো রেজাল্ট না হয়, তাদের ওপর একেই আক্রমণ হচ্ছিল, আরও চারদিক থেকে আক্রমণ আছড়ে পড়বে। তো এই সামান্য দুটো চাপ তো দুটো টিমের মাথায় রয়েছেই। এবার ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে আমি কেন কথা বলছি না, এটা আপনারা অনেকেই বলতে পারেন যে কোনো প্লেয়ারের নাম নিয়ে আমি বলছি না। ইস্টবেঙ্গলের এত প্লেয়ার রয়েছে, আমাদের 11 জন প্লেয়ার রয়েছে, তাহলে কেন বলছি না? কারণ বিষয়টা হচ্ছে যে এই ম্যাচে কোন প্লেয়ার ম্যাচ উইনার হয়ে যাবে কেউ বলতে পারে না। সেটা কিয়ান নাসরিকে দেখে আপনারা দেখেছিলেন। বিষ্ণু, সায়নের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু এই ম্যাচে ইম্প্যাক্ট রেখেছে। তারা জিততে পেরেছে কি পারেনি, ম্যাচের রেজাল্ট কি হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু ইম্প্যাক্ট তো তারা রেখেছে। তো কোন প্লেয়ার এই ম্যাচে জ্বলে উঠবে সেটা আগে থেকে বলাটা খুব মুশকিল। তো এই কারণগুলোর জন্যই আমি গতকাল ভিডিওতে বলেছিলাম ম্যাচটাকে নকআউট ম্যাচ হিসেবে অ্যাপ্রোচ করা। এবার নকআউট ম্যাচের ক্ষেত্রে কি হয় না, অনেক সময় উইক টিমও চেষ্টা করে যে কোনোভাবে 90 মিনিট পেরিয়ে গিয়ে এক্সট্রা টাইমটাকে পেরিয়ে নিয়ে গিয়ে টাই ব্রেকারে নিয়ে গিয়ে ম্যাচটাকে অ্যাপ্রোচ করে জিতে বেরিয়ে যাব, এরকম মানসিকতা নিয়েও অনেক টিম জিতে বেরিয়ে গেছে নকআউট ম্যাচ। তো এই নকআউট ম্যাচের মানসিকতাটা রাখতে হবে এবং 90 মিনিটেই ম্যাচটার রেজাল্ট বার করার চেষ্টা করতে হবে। কোনো কারণে 90 মিনিট পেরিয়ে যাওয়া মানে ম্যাচটা ড্র হয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে কিছুটা হলেও পয়েন্টের ভিত্তিতে চাপের, এবং ইস্টবেঙ্গল এই টিম নিয়ে যদি ম্যাচ ড্র করে তাহলে ওরা এটাকে নৈতিক জয় বলে মনে করবে, এটা আমি আগেই বলে দিলাম। আর খেলার টেকনিক্যাল কথা বললে ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে। মোহনবাগান যখনই হাইলাইন ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গলের ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, ইস্টবেঙ্গল চেষ্টা করবে একটা করে কাউন্টার করা এবং কাউন্টার থেকে গোল তোলা, এটা মাথায় রাখতে হবে। বেশ কিছু সেট পিস মুভমেন্ট ওরা প্র্যাকটিস করে রেখেছে অলরেডি, এটা আমার ধারণা, এবং সেইটা ওরা ম্যাচে কিন্তু ইউজ করে গোল তোলার চেষ্টা করবে। ছোট ছোট ফাউলের ক্ষেত্রে তেড়ে এসে ম্যাচের সিচুয়েশনটাকে বা আমাদের প্লেয়ারদের মাথা গরম করার চেষ্টা করবে। রেফারির ওপর চাপ সৃষ্টি করে ফাউল দেওয়ানোর বা কার্ড দেখানোর একটা চেষ্টা ওদের তরফ থেকে থাকবে। সুভাশিস আর দীপক টাংরি যদি খেলে, এদের দুজনকে একটু বুঝে ট্যাকেল করতে হবে। যদিও দীপক টাংরি এখন ভয়ঙ্কর ট্যাকেল করছে না, কিন্তু সুভাশিস যখনই স্পিডে পাচ্ছে না ও কিন্তু জামা কাপড় ধরে টেনে ফেলে দিচ্ছে। আশিস রায়কে চোখ কান খুলে খেলতে হবে, শুধু ফুটবলের দিকে মাঠের দিকে তাকিয়ে দৌড়লে হবে না। আশেপাশে কে কোথায় রয়েছে, কাকে পাস বাড়াতে হবে, পেছন থেকে কে আসছে, কাকে কভার করতে হবে, এটা তাকে চোখ কান খুলে দেখতে হবে। লিস্টনকে এই ম্যাচের জন্য অন্তত মনে করতে হবে যে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, ও সব বলে শট করে গোল করতে পারবে না, তো পাস দিয়ে গোলটা সিকিওর করতে হবে। যদি আমরা 1-2 গোলের লিডে থাকি তখন নয় ও একটা দুটো শট ট্রাই করে দেখতে পারে। মনবীরকে তার উল্টোটা বুঝতে হবে। মনবীরের রেকর্ড খুব ভালো ডার্বিতে, আর মনবীরকে এটা বুঝতে হবে ও নিজেও গোল করতে পারে। সব বল পাস দেওয়া যায় না, কোনটা পাস দিতে হবে আর কোনটা ওকে নিজে শট মারতে হবে, এই ডিসিশনটাকে একটুখানি পারফেক্টের জায়গায় নিয়ে যেতে হবে বা এই ডিসিশনটা সম্পর্কে একটু ভাবতে হবে। আর মোহনবাগানের শেষ ভরসা হচ্ছে 3 জন মেন ইম্পর্টেন্ট প্লেয়ার, টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং বিশাল কাইত। এই 3 প্লেয়ার যত ভালো খেলবে, যত কম্প্যাক্ট খেলবে, পুরো টিমের পারফরমেন্স তত বেটার হবে। এই ম্যাচে কে আছে কে নেই এটা দেখে কোনো লাভ নেই। আমাদের অনিরুদ্ধ থাপা নেই, ওদেরও 2-3 জন ইম্পর্টেন্ট প্লেয়ার নেই, ওসব ভেবে লাভ নেই। ম্যাচ খেলতেই হবে, 90 মিনিট মাঠে নামতে হবে, লড়াই করতে হবে। ওরা এটা ভাববে না যে ওদের কোন প্লেয়ার নেই না নেই। 11 জন প্লেয়ার নেমেছে, তারা তাদের 100% দেবে। আমাদের 11 জন প্লেয়ারকে এটাই ভাবতে হবে যে ওরা ফুল টিম নিয়েই খেলছে, ওদের টিমের প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়ে খেলবে।
উত্তেজনার বশে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। মোহনবাগান সমর্থক হিসেবে এটাই আশা থাকবে, মোহনবাগানের মতো খেলবে, ডার্বিটা ডার্বির মতো খেলবে এবং একটা ভালো রেজাল্ট যেন নিয়ে আসতে পারে, এটাই আশা, এটাই কামনা। এটা নিয়েই ভিডিওটা শেষ করব। তো দেখা যাক কি হয়। ম্যাচের পরে আবার ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।